বন্ধুরা, গল্প শুরু হয় ডাবলিন শহর থেকে, যেখানে আমরা মার্গারেট নামের এক মহিলাকে দেখতে পাই। মার্গারেট 43 বছর বয়সী এক মহিলা, যে নিজের জীবনে ভীষণ একা। তার মুখে সবসময় এক নিস্তব্ধতা এবং বিষণ্ণতা ছেয়ে থাকে। সে একটি সেকেন্ড হ্যান্ড কাপড়ের দোকান চালায়, যেখানে পুরনো জিনিস ও কাপড় বিক্রি হয়। মার্গারেটের প্রতিদিনের রুটিন একদম বাঁধা। বাড়ি থেকে দোকান যাওয়া, কাজ করা এবং তারপর নিজের মানসিক শান্তির জন্য সুইমিং পুলে যাওয়া। সুইমিং করা তার শখ। জলের নিচে সে দুনিয়ার শোরগোল থেকে দূরে এক আলাদা শান্তি পায়। জলের গভীরে সে নিজের সমস্ত চিন্তাকে কিছু মুহূর্তের জন্য ভুলিয়ে দেয়। একদিন মার্গারেট যখন সুইমিং পুল যায়, সেখানে সে নোটিশ বোর্ডে একটি বিজ্ঞাপন লাগায় যে তার বাড়িতে একটি খালি রুম আছে এবং তার একজন লজার অর্থাৎ ভাড়াটেকে দরকার। ওই দুপুরেই ম্যাট অর্থাৎ তার এক্স হাজব্যান্ড তার দোকানে এসে পৌঁছায়। এত বছর পর ম্যাটকে সামনে দেখে মার্গারেট অস্বস্তি অনুভব করে। তারা দুজনে কথা বলার জন্য কাছের একটি ক্যাফেতে যায়। ক্যাফেতে বসে ম্যাট মার্গারেটকে এমন একটি খবর দেয় যার তার কোনো ধারণাই ছিল না। ম্যাট জানায় যে তাদের ছেলে প্যাট্রিক, যার বয়স এখন 18 বছর হয়েছে, গত 2 সপ্তাহ ধরে নিখোঁজ। পুলিশ তাকে খুঁজছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এখানে আমরা জানতে পারি যে মার্গারেট নিজের ছেলে প্যাট্রিককে তখন ছেড়ে দিয়েছিল যখন সে খুব ছোট ছিল। একজন মা হয়ে নিজের বাচ্চাকে ছেড়ে দেওয়ার অপরাধবোধ আজও তার ভেতরে কোথাও না কোথাও জীবিত আছে। ছেলের নিখোঁজ হওয়ার খবর শুনে সে স্তম্ভিত হয়ে যায়। সে ম্যাটকে বলে যে তার জানা নেই প্যাট্রিক কোথায় থাকতে পারে, কারণ তাদের বছরের পর বছর কোনো যোগাযোগ নেই। ম্যাট ওখান থেকে চলে যায়, কিন্তু মার্গারেটের মন অশান্ত হয়ে ওঠে। ওই রাতে মার্গারেট দোকানে অনেকক্ষণ পর্যন্ত থাকে। সে নিজের ছেলের একটি পুরনো ছবি বের করে এবং তা দোকানের দরজায় লাগিয়ে দেয়, এই আশায় যে হয়তো কেউ তাকে চিনে নেবে এবং কোনো খবর পাওয়া যাবে। যখন সে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য বেরোয়, তখন তার নজর একটি ছেলের ওপর পড়ে। ওই ছেলেটি মাটিতে বেহুঁশ পড়েছিল এবং খুব বাজেভাবে আহত ছিল। তার হাত থেকে রক্ত ঝরছিল। ওই ছেলেটির নাম জো। সে গৃহহীন, ভবঘুরে এবং দেখতে বেশ রাফতাফ লাগে। মার্গারেট তাকে ওই অবস্থায় দেখে এড়িয়ে যেতে করতে পারে না। হয়তো সে ওই ছেলেটির মধ্যে নিজের নিখোঁজ ছেলের ছায়া দেখতে পায়, বা মানবতার খাতিরে সে তাকে সাহারা দিয়ে নিজের বাড়ির ভেতরে নিয়ে আসে। সে তাকে সোফায় শোয়ায় এবং দেখে যে তার হাতে কাচের একটি বড় টুকরো বিঁধে আছে। মার্গারেট খুব সাবধানে ওই কাজটিকে বের করে ক্ষত পরিষ্কার করে এবং পট্টি বেঁধে দেয়। তারপর সে তার জন্য জল ও কিছু খাবার আনতে কিচেনে যায়। কিন্তু যখন সে ফিরে আসে, তখন সে দেখে যে সোফা খালি পড়ে আছে। ওই ছেলেটি ওখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। মার্গারেট বাইরে গিয়ে দেখে, কিন্তু সে অন্ধকারে কোথাও হারিয়ে গিয়েছিল। পরের দিন সকালে মার্গারেটের কাছে ম্যাটের ফোন আসে। ম্যাটের গলা ভারী থাকে। সে তাকে জানায় যে পুলিশ প্যাট্রিককে পেয়ে গেছে, কিন্তু সে আর এই দুনিয়ায় নেই। তার মৃতদেহ একটি খালে পাওয়া গেছে। এই খবরটি মার্গারেটের উপর বজ্রপাতের মতো এসে পড়ে। ম্যাট তাকে জানায় যে শেষকৃত্য কবে, কিন্তু সাথে রুক্ষভাবে এটাও বলে যে যদি তুমি ওখানে না আসো তবেই ভালো হবে। আমি ওখানে কোনো তামাশা চাই না। মার্গারেটও মেনে নেয়, কারণ তার মনে হয় যে সে নিজের ছেলেকে হারানোর অধিকার অনেক আগেই হারিয়ে ফেলেছিল। সে ফোন রেখে দেয় এবং গভীর স্তব্ধতায় চলে যায়। সে কাঁদে না, শুধু পাথরের মতো হয়ে যায়। নিজের দুঃখ ভোলানোর জন্য সে আবার সুইমিং পুল যায়। সে জলের নিচে নিজের শ্বাস আটকে একদম নিচে শুয়ে থাকে। যখন সে পুল থেকে বাইরে বেরোয়, তখন তার নজর লকার রুমের কাছে ওই একই ছেলে জোয়ের ওপর পড়ে। সেও ওখানে স্নান করতে বা সাঁতার কাটতে এসেছিল। মার্গারেট তাকে চিনে নেয় এবং তার অপেক্ষা করে। যখন জো বাইরে আসে, তখন মার্গারেট তার কাছে যায় এবং জিজ্ঞেস করে হাত কেমন আছে এখন। জো কিছুটা অবাক হয়, তারপর চিনে নেয় যে এ সেই একই মহিলা যে তার সাহায্য করেছিল। সে তাকে ধন্যবাদ জানায়। কথায় কথায় মার্গারেট জানতে পারে যে জোর কাছে থাকার কোনো ঠিকানা নেই। মার্গারেট, যে এখন নিজের ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে এবং বাড়িতে গিলতে আসা নিস্তব্ধতায় ঘেরা, সে জোকে একটি প্রস্তাব দেয়। সে বলে, আমার বাড়িতে একটি রুম খালি আছে, যদি তুমি চাও তবে ওখানে থাকতে পারো। আমি তোমার কাছ থেকে ভাড়া চাইব না, বাস তুমি ওখানে থেকে যেও। জো, যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তার জন্য এটি কোনো আশীর্বাদের চেয়ে কম ছিল না। সে সাথে সাথে রাজি হয়ে যায়। মার্গারেট তাকে নিজের বাড়ি নিয়ে আসে এবং তাকে ওপরের রুমটি দিয়ে দেয়। সে তাকে জানায় যে কিচেন এবং বাথরুম নিচে আছে, তাই তাকে নিচে আসতে হবে। শুরুতে তাদের মাঝে এক অদ্ভুত দূরত্ব এবং জড়তা থাকে। জো একটি বিগড়ে যাওয়া ছেলে যে নেশা করে এবং নিজের বন্ধুদের সাথে মিলে চুরি করে। প্রথম রাতেই যখন মার্গারেট নিজের বিড়ালদের খাবার দেওয়ার জন্য বাইরে যায়, জো সুযোগ পেয়ে তার পার্স থেকে টাকা চুরি করে নেয়। মার্গারেট পরে জানতে পারে যে টাকা গায়েব, কিন্তু সে জোকে কিছু বলে না। সে তাকে নিজের জীবনে রাখতে চায়, তা সে এর জন্য তার খারাপ দিকগুলোকে ইগনোরই কেন না করতে হয়। সে রাতে দেখে যে জো টিভি দেখতে দেখতে সোফায় ঘুমিয়ে পড়েছে। মার্গারেট ধীরে টিভি বন্ধ করে এবং তাকে কম্বল পরিয়ে দেয়। কিন্তু যখন সে উপরে যাচ্ছিল, তখন জো নিজের এক চোখ খুলে
তাকে পেছন থেকে দেখে। তার চোখে এক অদ্ভুত ভাব থাকে যা বোঝার বাইরে ছিল। পরের দিন সকালে মার্গারেটের বাড়ি এক সরকারি অফিসার আসে। তিনি মার্গারেটের আগের ভাড়াটে অ্যান্ড্রু সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিলেন। অ্যান্ড্রু নিজের স্ত্রী ও বাচ্চাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং নিজের দায়িত্ব থেকে বাঁচছিল। অফিসারের সন্দেহ হয় যে মার্গারেট এখনও অ্যান্ড্রুর সাথে যোগাযোগে আছে। বাড়ির বাইরে একটি লাল রঙের কার দাঁড়িয়েছিল যা অ্যান্ড্রুর ছিল। অফিসার ওই কারটির ব্যাপারে জিজ্ঞেস করেন। মার্গারেট ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না যে কি জবাব দেবে। তখনই জো বাড়ি থেকে বাইরে বেরোয় এবং খুব আত্মবিশ্বাসের সাথে মিথ্যে বলে, এই কারটি আমার, আমি এটি ওই লোকটির থেকে কিনে নিয়েছিলাম। জোর এই মিথ্যে মার্গারেটকে মুসিবত থেকে বাঁচিয়ে নেয়। অফিসার তার কথা মেনে ওখান থেকে চলে যান। মার্গারেট স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং জোকে ধন্যবাদ জানায়। সে খুশি হয়ে তাকে কারের চাবি দিয়ে দেয় এবং বলে, যদি তুমি চাও তবে এটি চালাতে পারো। এই ঘটনার পর দুজনের মাঝের দেওয়াল কিছুটা ভাঙতে শুরু করে। এটি শুনে জো খুশি হয়ে যায় এবং কার নিয়ে ওখান থেকে ঘুরতে বেরিয়ে পড়ে। অন্যদিকে মার্গারেট নিজের দোকানের দিকে এগিয়ে যায়। যখন মার্গারেট দোকান থেকে বাড়ি ফেরে তখন সে দেখে যে জো বাড়ির ভেতরেই সিগারেট খাচ্ছে। এটি দেখে মার্গারেট কিছুটা রাগের সাথে তাকে আটকায় এবং বলে, ধূমপান করো না। এরপর সে কিচেনে যায় এবং নিজের জন্য একটি ড্রিঙ্ক বের করে এবং সাথে জোর জন্য একটি বোতল নিয়ে আসে। তারপরে দুজনে বাইরে বসে তা পান করতে শুরু করে। ধীরে ধীরে তাদের মাঝে কথা খুঁড়তে শুরু করে। জো হাসতে হাসতে মার্গারেটকে সিগারেট খাওয়া শেখাতে শুরু করে। মার্গারেট প্রথমে কিছুটা ইতস্তত বোধ করে, কিন্তু তারপর সেও সিগারেট খেতে শুরু করে। সেই মুহূর্তে এমন মনে হয় যেন বছরের পর বছর পর কেউ তার একাকিত্বকে ছুঁয়ে দিয়েছে। কথার মাঝে মার্গারেটের নজর জোর হাতের উপর পড়ে। ওই হাত যার ক্ষত সে ঠিক করেছিল, এখন ওই ক্ষত প্রায় শুকিয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে তার হাতে হাত বোলাতে শুরু করে এবং জবাবে জো ততটাই নরমভাবে নিজের হাত দিয়ে তার হাতে হাত বোলাতে শুরু করে। ওই নিস্তব্ধ মুহূর্তে এমন অনুভব হয় যেন দুজন ভেঙে পড়া মানুষ একে অপরের ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশগুলোকে জড়ো করার চেষ্টা করছে। তারপর মার্গারেট তাকে জিজ্ঞেস করে, তোমার মা বাবা ভাই বোন কেউ নেই? জো ধীর গলায় বলে, সবাই আছে, কিন্তু আমি ওই বাড়িতে থাকি না। আমি অনেক আগে ওখান থেকে দূরে চলে গেছি। পরিবেশ কিছুটা হালকা করার জন্য মার্গারেট কথা ঘুরিয়ে জিজ্ঞেস করে, সাঁতার জানো? যার উপর জো নাতে মাথা নেড়ে দেয়, কারণ সে সাঁতার জানত না। মার্গারেট তাকে সুইমিং শেখাতে শুরু করে। পুলে সে তাকে জলে সাঁতার কাটতে শেখায়। সে তার শরীরকে সাহারা দেয়, তার হাত ধরে স্ট্রোক করা শেখায়। জলের নিচে তাদের এই স্পর্শ তাদের সম্পর্ককে একটি নতুন মোড় দেয়। মার্গারেটের জন্য এটি একটি মায়ের মতো নিজের বাচ্চাকে শেখানো ছিল, কিন্তু জোর জন্য এই স্পর্শ অন্য কিছু মানে রাখত। হঠাৎ জো খুশিতে তাকে নিজের কোলে তুলে নেয়, যেন তারা কোনো খেলা খেলছে। তাদের হাসি এবং নৈকট্য বাড়তে শুরু করে। একদিন জো মার্গারেটকে ড্রাইভে নিয়ে যাওয়ার কথা বলে। তারা দুজনে শহর থেকে দূরে সমুদ্রের পাড়ে যায়। সেখানে তারা দুজনে জলে মস্তি করে। জো তাকে একটি খেলা খেলার কথা বলে, শ্বাস আটকানোর খেলা। সে জানায় যে ছোটবেলায় সে নিজের সমস্ত খারাপ স্মৃতিগুলোকে মুছে ফেলার জন্য জলের নিচে নিজের শ্বাস আটকে নিত। মার্গারেটও এমনই করে। সে জলের নিচে ডুবে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত বাইরে আসে না, কারণ তার নিজের দুঃখ এবং দুনিয়ার শোরগোল থেকে পালিয়ে এই জলের নিস্তব্ধতায় লুকিয়ে থাকার পুরনো অভ্যাস ছিল। জো ঘাবড়ে যায় এবং তাকে টেনে বাইরে বের করে। ওই মুহূর্তে দুজনের মাঝে এক গভীর ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যায়। জো তার কাছে আসে, তার গলা ছুঁয়ে। এই স্পর্শ খুবই ইন্টিমেট ছিল। মার্গারেট সব বুঝতে পারছিল, কিন্তু চুপ থাকে, কারণ জোর মধ্যে সে নিজের ছেলেও দেখতে পাচ্ছিল এবং নিজের একাকিত্বের চিকিৎসাও। সে ব্যাস এটাই চাইতো যে জো সবসময় তার সাথে থাকুক। কিন্তু জোর একটি অন্য দুনিয়াও আছে। সে এখনো নিজের গ্যাংয়ের ছেলেদের সাথে দেখা করে, তারা রাস্তায় মারামারি করে। একদিন ম্যাট আবার মার্গারেটের সাথে দেখা করে। সেও নিজের জীবনে বিরক্ত এবং মার্গারেটের সাথে আবার যুক্ত হতে চায়। সে মার্গারেটকে একটি হোটেলে নিয়ে যায় এবং একসাথে রাত কাটায়। মার্গারেট নিজের ছেলের দুঃখে এতটাই একা ছিল যে তার মনে হয়েছিল হয়তো ম্যাটই তার এই কষ্টকে ভাগ করতে পারবে। বাস এই আশাতেই সে তার সাথে হোটেলে এসেছিল। কিন্তু মার্গারেট অনুভব করে যে ম্যাটের সাথে এখন তার কোনো সম্পর্ক বেঁচে নেই, শুধুই এক শূন্যতা। পরের দিন ম্যাট মার্গারেটের দোকানে আসে। তার হাতে প্যাট্রিকের কিছু পুরনো কাপড় থাকে। সে বলে, এগুলো বাড়িতে পড়েছিল, ভাবলাম তোমাকে দিয়ে দিই। মার্গারেট ওই কাপড়গুলোকে বাড়ি নিয়ে আসে এবং জোকে বলে যে এগুলোর মধ্যে যে কাপড়গুলো তোমাকে ফিট হবে তুমি পরতে পারো। জো সেগুলোর মধ্যে থেকে একটি শার্ট পরে নেয়। যেমনই মার্গারেট জোকে নিজের মৃত ছেলের শার্ট পরা অবস্থায় দেখে, তার মন ভরে আসে। জোর শারীরিক গঠন একদম প্যাট্রিকের মতোই ছিল। সেই মুহূর্তে মার্গারেট জোর মধ্যে নিজের ছেলেকে সাক্ষাৎ দাঁড়িয়ে থাকতে দেখে। সে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং পেছন থেকে গিয়ে জোকে জড়িয়ে ধরে। সে তাকে শক্তভাবে আঁকড়ে ধরে, যেন নিজের হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছে। জোর বুঝতে পারে না যে মার্গারেট এতটা ইমোশনাল কেন হচ্ছে, কিন্তু সে তাকে আলাদা করে না। ওই রাতেই জো নিজের রুমে থাকে না। মার্গারেট তাকে খুঁজতে খুঁজতে বাথরুমে যায়। সেখানে জো বাথটাবে বসে থাকে, ভীষণ পরেশান ও উদাস। হয়তো তার নিজের গ্যাংয়ের সাথে মারামারি হয়েছিল। মার্গারেট কিছু না বলে বাথটাবের কাছে হাঁটু গেড়ে
বসে পড়ে সে স্পঞ্জ তোলে এবং ধীরে ধীরে জোর শরীরকে স্নান করাতে শুরু করে। জলের বিন্দু এবং মার্গারেটের স্পর্শ জোর ভেতরের শূন্যতাকে ভরতে শুরু করে। জো চুপ থাকে এবং জলের দাগের সাথে মার্গারেটের হাত পিছলে গিয়ে শরীরের ওই সীমাগুলো পার করে যায় যেখানে একটি ভাঙা হৃদয় এবং হারিয়ে যাওয়া মাতৃত্বের মাঝে এমন কিছু জন্ম নিচ্ছিল যার নাম দুজনেই জানত না। পরের দিন মার্গারেট নিজের এক বন্ধুর চ্যারিটি পার্টিতে যায়। সেখানে ম্যাটও উপস্থিত থাকে। ম্যাট মদের নেশায় থাকে এবং মার্গারেটের কাছে আসার চেষ্টা করে। তখনই সেখানে জো নিজের বন্ধুদের সাথে চলে আসে। সে ম্যাটকে মার্গারেটের সাথে দেখে জ্বলতে শুরু করে। যখন তারা পার্টি থেকে বাইরে বেরোয় তখন ম্যাট জোকে উস্কায়। জোর রাগ ফেটে পড়ে এবং সে ম্যাটের মুখে এক জোরদার খুশি মেরে দেয়। জো রাগে ওখান থেকে দূরে চলে যায়। মার্গারেট ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, কিন্তু মাঝরাতে তার কানে ওপরের রুম থেকে এক অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। সে ধীরে ধীরে সিঁড়ি চলল। দরজার ফাঁক দিয়ে দেখে জো নিজের রুমে অন্য একটি মেয়ের সাথে ছিল, কাছে, খুব কাছে। মার্গারেট এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিল, নিজের শ্বাস আটকে নিল এবং কোনো আওয়াজ ছাড়াই ওখান থেকে নিজের রুমে ফিরে গেল। পরের দিন মার্গারেট বাথটাবের জলে বেহুশ শুয়েছিল, কিন্তু তার মনে ঝড় চলছিল। সে নিজের চোখেই নিচে পড়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল যে সে দুনিয়ার সবচেয়ে খারাপ মা। প্যাট্রিকের মৃত্যুর বোঝা তার বুকে পাথরের মতো ভারী লাগছিল এবং সে ওই অপরাধ বোধেই ডুবে যাচ্ছিল। তখনই জো চুপি চুপি সেখানে আসে এবং চুপচাপ বাথটাবের ধারে বসে পড়ে। সে কোনো প্রশ্ন করে না, ব্যাস ধীরে ধীরে নিজের হাত মার্গারেটের কাঁধে রেখে দেয়। তার আঙুলগুলো মার্গারেটের গলাকে এমনভাবে ছুঁতে শুরু করে যেন সে তার বছরের পুরনো ক্ষতে মলম লাগাচ্ছে। দুটো নিস্তব্ধ আত্মা একে অপরের মধ্যে আশ্রয় খুঁজছিল। জো কোনো শব্দ না বলে নিজের কাপড় খোলে এবং জলে নেমে আসে। মার্গারেট তাকে আটকায় না, বরং ওই জলেই তার কাছে সরে যায়। দুজনের শ্বাস একে অপরকে ধরতে শুরু করে এবং ওই মুহূর্তে দুঃখ এবং ইচ্ছার মাঝের দাগ সবসময়কার জন্য মুছে যায়। কিন্তু গল্পে আসল মোড় তখন আসে যখন ম্যাটের সন্দেহ হতে শুরু করে। ম্যাট জানতে পারে যে জো প্যাট্রিকের শার্ট পরেছিল। তার সন্দেহ বিশ্বাসে বদলে যায় যে মার্গারেট এই ছেলেটির সাথে থাকছে এবং তাকে নিজের ছেলের জায়গা দিচ্ছে। এক রাতে ম্যাট একটি পাবে জোকে ধরে ফেলে। সে নেশায় থাকে এবং জোকে জিজ্ঞেস করে যে সে মার্গারেটের থেকে কি চায়। যখন জো তো তাকে ইগনোর করে যেতে শুরু করে তখন ম্যাট জোর ওপর পেছন থেকে হামলা করে দেয়। সে জোকে খুব বাজেভাবে মারে। জো খুব বাজেভাবে আহত হয়ে যায়। এরই মাঝে বাড়ির নিস্তব্ধতায় মার্গারেট ফোনে একটি ভয়েস মেল পায়। এটি জোর মায়ের ছিল, যার গলায় এক আর্তনাদ ছিল। আমার জানা আছে আমার ছেলে তোমার কাছে আছে, প্লিজ আমার সাথে কথা বলো। মার্গারেট ওই আওয়াজ শুনে কেঁপে ওঠে, কারণ একটি হারিয়ে যাওয়া ছেলের মায়ের কষ্ট তার চেয়ে ভালো আর কে বুঝতে পারত। কিন্তু সে ভয়ের কারণে চুপ থাকে। অনেক রাতে জো আহত অবস্থায় বাড়ি ফেরে। তার মুখ ফোলা থাকে এবং শরীরে চোট থাকে। মার্গারেট তাকে দেখে কাঁদতে শুরু করে। সে অনুভব করে যে এইসব তার জন্যই হচ্ছে। ম্যাটের জ্বলন এবং তার নিজের সিদ্ধান্তই জোকে এই অবস্থায় পৌঁছে দিয়েছে। সে তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যখন জোর চিকিৎসা চলছিল তখন মার্গারেট ওয়েটিং এরিয়ায় বসে থাকে। সেখানে তার নজর নোটিশ বোর্ডের ওপর যায়। সেখানে বেশ কয়েকটি মিসিং পার্সনের পোস্টার লাগানো থাকে। তার নিজের ওই সময়ের কথা মনে আসে যখন সেও প্যাট্রিকের জন্য এমন পোস্টার লাগিয়েছিল। ওই হারিয়ে যাওয়া মুখগুলোকে দেখে হঠাৎ তার ওই ভয়েস মেলের কথা মনে এসে যায়, যা সে বাড়িতে শুনেছিল। জোর মায়ের ওই আর্তনাদ ভরা গলা, যে নিজের ছেলের একটি খবরের জন্য ছটফট করছিল। ওই মুহূর্তে মার্গারেটের বিবেক জেগে ওঠে এবং সে একটি কড়া সত্যি বুঝতে পারে। সে এতক্ষণ জোর ভেতরে নিজের মৃত ছেলে প্যাট্রিককে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। সে নিজের মমতা এবং নিজের অসম্পূর্ণতাকে ভরার জন্য জোর ব্যবহার করছিল, যেখানে হাকিকত এটি ছিল যে জোর বাড়ি এখানে নয়, বরং তার নিজের মায়ের কাছে। এই খেয়াল আসতেই তার সহ্য হয় না। সে কাপা হাতে নিজের ফোন বের করে এবং জোর আসল মাকে কল করে জানিয়ে দেয় যে তার ছেলে এখানে এই হাসপাতালে আছে। এরপর মার্গারেট জোকে কিছু না বলে শান্ত পায়ে ওখান থেকে বেরিয়ে যায়, আবার নিজের ওই একই দুনিয়ার দিকে, যা শুধুমাত্র তার একাকিত্ব এবং কষ্টের গভীর নিস্তব্ধতায় ঘেরা ছিল। এবং এই নিস্তব্ধতার সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ফিল্ম দেখায় যে মানুষ যখন একা এবং দুঃখী থাকে তখন সে সাহারার জন্য যে কোনো সীমানা পর্যন্ত যেতে পারে। মার্গারেট জোর মধ্যে নিজের হারিয়ে যাওয়া ছেলেকে দেখেছিল, কিন্তু তার একাকিত্ব এবং কষ্ট তাকে এতটা বাধ্য করে দেয় যে সে ওই জোর মধ্যেই একজন প্রেমিককেও পেয়ে যায়। এটি এমন একটি সম্পর্ক ছিল যা কোনো বুদ্ধিমান মস্তিষ্ক
হয়তো কখনোই স্বীকার করে না, কিন্তু মার্গারেটের ভেঙে যাওয়া হৃদয়ের এটিই হাকিকত ছিল। আপনাদের কি মনে হয়, মার্গারেট কি জোকে তার মায়ের হাতে সঁপে দিয়ে ঠিক করেছে, নাকি তার জোর সাথে থাকা উচিত ছিল? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, এবং এমন সুন্দর মুভিজের এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে সামনের ভিডিওগুলো আপনাদের মিস না হয়। ততক্ষণের জন্য বাই বাই।